বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 14 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে দেখি পারি কিনা। আচ্ছা, আমরা কিন্তু নিচে অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি, বলা হয়েছে যে দেখি পারি কিনা, তাই না? আচ্ছা, তাহলে একটু নিচে লক্ষ্য করলে আমরা 1 নম্বরে কিন্তু একটি গুণ অঙ্ক দেখতে পাচ্ছি। দেখো আমাদের বলা হয়েছে কি 8324 গুণ 3136। তাহলে এই উপরের সংখ্যাকে আমাদের নিচের সংখ্যা দ্বারা গুণ করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখি পারি কিনা, কারণ এখানে তো আমাদের বলাই হয়েছে যে দেখি পারি কিনা, তাই না? আচ্ছা, আমরা কিন্তু এর আগের ক্লাসেও শিখেছি, হ্যাঁ, বা তোমরা যখন ছোট শ্রেণীতে ছিলে, যখন চতুর্থ শ্রেণীতে ছিলে, তখন কিন্তু তোমরা গুণ অঙ্কগুলো খুব সুন্দর করে শিখেছো, তাই না? আমরা জানি গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, এই নিচে যে অঙ্কগুলো রয়েছে, প্রথমে আমরা এই শেষে যে 6 রয়েছে, 6 দ্বারা উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। তারপরে আমরা 3 দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। এরপরে 1 দ্বারা এই উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করব। এরপরে 3 দ্বারা কিন্তু এই প্রত্যেকটি অঙ্ককে আমরা গুণ করব, তাই না? আচ্ছা, তাহলে 6 দ্বারা প্রথমে যদি প্রত্যেকটি অঙ্ককে গুণ করি, প্রথমে 6 দ্বারা আমরা 4কে গুণ করব। তাহলে আমরা জানি 4 ছক 24, তাই না? 4 ছক হয় কত? 24 হয়। এই দেখো 4 ছক হয় 24। এই 24-এর 4কে লিখলাম আমরা এই ঘরে, আমরা লিখলাম 24-এর 4। হাতে কিন্তু থেকে যায় আমাদের এবারে 2, তাহলে এই 2টাকে আমরা হাতে রেখে দিলাম, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দিব। এবারে 6-এর সঙ্গে যদি এবার আমরা এই 2কে গুণ করি, দেখো আমরা জানি 6 এবং 2কে গুণ করলে হয় 6 2 12। 12-র সঙ্গে হাতে ছিল আমাদের 2, তাহলে 12 এবং হাতের এই 2 মিলে হয়ে যায় 14, তাই না? 14-র 4কে লিখলাম আমরা এবারে এই জায়গাতে, হাতে কিন্তু থেকে যায় আমাদের এবারে 1, তাই না? আচ্ছা, এবার 6-এর সঙ্গে যদি 3কে গুণ করি, তাহলে হয়ে যায় 3 6 18। 18-এর সঙ্গে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 19, তাই না? 19। 19-এর এই 9কে লিখলাম আমরা এবারে এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের আবার 1, তাহলে এবারে কিন্তু এই 1টা আমাদের হাতে থেকে যায়। এবারে 6-এর সঙ্গে যদি 8কে আমরা গুণ করি, তাহলে হয় 6 8 48, তাই না? আমরা জানি 6 8 48। তাহলে এই 48-এর সঙ্গে হাতে যেহেতু 1 ছিল, এই 1 মিলে কিন্তু হয়ে যায় কত? 48 এবং 1 মিলে কিন্তু হয়ে যায় 49। আচ্ছা, যেহেতু 8-এর এই পাশে আর কোনো অঙ্ক নেই, হ্যাঁ, যার কারণে কিন্তু পুরো 49-কে এই জায়গাতে আমরা লিখে দেবো। 49 কীভাবে লিখে? আমরা জানি 4 10 9 49, তাই না? আমাদের 49 লেখা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় লাইনে এসে কি করব? এই লাইনে কিন্তু আমরা 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা প্রত্যেকটিকে গুণ করে যা হয় তা কিন্তু আমরা এই দ্বিতীয় লাইনে লিখব। কিন্তু আমরা কি জানি? আমরা জানি দ্বিতীয় লাইনে শুরু করতে গেলে আমাদের কিন্তু এই শুরুতে একটি শূন্য দিয়ে তারপরে শুরু করতে হয়। আমরা একটি শূন্য দিলাম। এখন আমরা 3 দ্বারা কি করব? এই প্রত্যেকটিকে গুণ করব। 3 দ্বারা প্রথমে 4কে আমরা যদি গুণ করি, তাহলে হয় 13 12, তাই না? 13 হয় 12। এই 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1, তাই না? এই 1কে আমরা হাতে রেখে দিলাম। এখন 3-এর সঙ্গে যদি আমরা এবারে এই 2কে গুণ করি, দেখো তাহলে হয় 3 2 6, তাই না? 6-এর সঙ্গে এই যে হাতে আমাদের 1 রয়েছে, এই 1কে যদি যোগ করে দিই, দেখো 6 এবং 1 মিলে হয়ে যায় 7। এখন কিন্তু পুরো 7কে আমরা এখানে লিখে দিলাম, আমাদের কিন্তু হাতে আর কিছুই নেই। আচ্ছা, এখন এই 3-এর সঙ্গে 3কে গুণ করলে হয় 3 3 9, হ্যাঁ, 9কে আমরা এই জায়গাতে লিখে দিলাম, আমাদের কিন্তু হাতে এখনও কিছু নেই। এবারে 3-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 3 8 24। আমরা জানি 3 8 হয় কত? 3 8 হয় 24, তাই না? তাহলে 24-এর পুরো 24কে কিন্তু এই জায়গাতে আমরা রেখে দেবো, কারণ 8-এর এই পাশে আর কিন্তু কোনো সংখ্যা নেই কিংবা কোনো অঙ্ক নেই। তাহলে আমরা কি করব? পুরো 3 8 24 হয়, 24কে এই জায়গাতে আমরা রেখে দিলাম। ঠিক আছে, আমরা লিখে দিলাম 24। এখন আমরা নিচের লাইনে এসে আমরা জানি কি করতে হয়? প্রথমে এই লাইনে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, তারপরে নিচের লাইনে গেলে কিন্তু 2টি শূন্য দিতে হয়, তার নিচের লাইনে গেলে কিন্তু 3টি শূন্য দিতে হয়, তাই না? তাহলে আমরা এখানে কি করব? 2টি শূন্য দিয়ে শুরু করব, একটি শূন্য 2টি শূন্য। আচ্ছা, এখন আমরা 1 দ্বারা প্রত্যেকটিকে গুণ করব। দেখো 1 দ্বারা 4কে গুণ করলে হয় 4 1 4, এই যে লিখে দিলাম আমরা 4। 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, আমরা লিখে দিলাম 2। 1 দ্বারা 3কে গুণ করলে হয় 3 1 3, আমরা লিখে দিলাম 3। 1 দ্বারা 8কে গুণ করলে হয় 8 1 8, আমরা লিখে দিলাম 8। আমাদের 1 দ্বারাও গুণ করা হয়ে গেল। এবার আমরা কি করব? এই 3 দ্বারা গুণ করব, তাই না? এজন্য আমাদের কি করতে হবে? নিচের লাইনে এসে এই সংখ্যাগুলোকে লিখতে হবে, গুণফলটাকে লিখতে হবে, তাই না? তো আমরা কি জানি? আমরা জানি এই লাইনে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, তার নিচের লাইনে 2টি শূন্য, এবং তার নিচের লাইনে কিন্তু 3টি শূন্য দিয়ে শুরু করতে হয়। তাহলে দেখো একটি শূন্য দিলাম, 2টি শূন্য দিলাম, 3টি শূন্য দিলাম। এবারে যদি আমরা এই 3 দ্বারা যদি প্রত্যেকটিকে গুণ করি, দেখো 3 দ্বারা প্রথমে 4কে গুণ করি, দেখো আমরা জানি 3 হয় 12। এই 12-র 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হ্যাঁ, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1। এবারে 3-এর সঙ্গে এই 2কে যদি গুণ করি, তাহলে হয় 3 2 6 6, এবং এই 6-এর সঙ্গে হাতের এই 1কে যদি যোগ করে দিই, তাহলে কিন্তু হয়ে যায় 7। তাহলে আমরা এখানে লিখে দিলাম 7, হাতে কিন্তু এখন আর আমাদের কিছুই নেই। এবার
তিনের সঙ্গে এই 3কে গুণ করলে হয় 3 3 এ 9, আমরা এই যে এখানে লিখে দিলাম 9, হাতে আমাদের এখনও কিছু নেই। এবারে 3-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 3 8 24, তাহলে আমরা কিন্তু পুরো 24কে এখানে লিখে দেবো, তাই না? আমরা এখানে লিখে দিলাম 24। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু গুণ করা হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা এখানে এই যে 1টি 2টি 3টি 4টি সংখ্যা পাচ্ছি, এই 4টি সংখ্যাকে আমরা এবার কি করব, যোগ করে দেব, তাই না? যোগ করে আমরা এই জায়গাতে উত্তরটিকে বের করব। আচ্ছা দেখো, আমরা যদি যোগ করি, আমরা জানি যোগের ক্ষেত্রে কিন্তু এই ডান পাশ থেকে শুরু করতে হয়, তাই না? ডান পাশের প্রত্যেকটি ঘরকে যদি আমরা যোগ করি 4 0 0 4, এই সবগুলোকে যোগ করলে কিন্তু 4ই হয়ে যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম 4। দেখো আমরা এই জায়গাতে লিখে দিলাম হচ্ছে 4। এরপর দেখো এইখানে যদি আমরা প্রত্যেকটিকে গুণ করি, যোগ করি, দেখো 4 এবং 2 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে 0 মিলে 6ই হয়, আবার এই 6-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু 6ই আমাদের থেকে যায়, আমরা লিখে দিলাম 6। আচ্ছা, এরপরে দেখো 9 এবং 7কে যোগ করলে হয়ে যায় 16, 16-র সঙ্গে এই 4কে যোগ করলে হয়ে যায় 20, হ্যাঁ? 20-এর সঙ্গে এই নিচের শূন্যকে যোগ করলে কিন্তু আমাদের 20ই হয়ে যায়, তাই না? আমাদের কিন্তু 20ই থাকে, তাহলে এই 20-এর এই শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থেকে যায় আমাদের এবারে 2, এই 2টাকে কিন্তু আমরা এবারে হাতে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি এই লাইনটা লক্ষ্য করি, 9 এবং 9কে যোগ করলে হয়ে যায় 18, 18-এর সঙ্গে এই 2কে যোগ করলে হয়ে যায় কিন্তু 20, হ্যাঁ? এবার এই 20-এর সঙ্গে যদি আরও 2কে আমরা যোগ করি তাহলে হয়ে যায় 22, 22-এর সঙ্গে এই যে হাতে কিন্তু আমাদের 2 ছিল, এই 2কেও যদি যোগ করে দিই 22 এবং এই 2 মিলে কিন্তু হয়ে যায় এবারে 24। দেখো 24-এর এই 4কে লিখলাম আমরা এবারে এই জায়গাতে, আমরা কিন্তু এবার লিখলাম 4, হ্যাঁ? হাতে কিন্তু আমাদের আবারও 2 থেকে যায়, ঠিক আছে? এই 2 কিন্তু আমাদের হাতে আবারও থেকে যায়। আচ্ছা, এখন যদি আমরা এই পাশে লক্ষ্য করি, দেখো 4 এবং 4কে যোগ করলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে এই 3কে যোগ করলে কত হয়, 8 এবং এই 3 মিলে হয়ে যায় 9 10 11, কত হয়, 11 হয়ে যায়, তাই না? তাহলে 11-এর সঙ্গে যদি আমরা এই 7কে যোগ করি, 11 এবং 7 মিলে কিন্তু হয়ে যায় 18, 18-এর সঙ্গে হাতে যেহেতু 2 ছিল, এই 18-এর সঙ্গে এই 2কে যোগ করলে কিন্তু হয়ে যায় আমাদের আবারও 20, তাই না? 20 হয়ে যায় কিন্তু। এবারে 20-এর এই শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 2, তাই না? এই 2 কিন্তু আমাদের এবারে হাতে থেকে যায়। এবারে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এইবার এই ঘরগুলোকে যদি লক্ষ্য করি, 2 এবং 8কে যোগ করলে হয়ে যায় 10, তাই না? 10-এর সঙ্গে এই নিচের 9কে যোগ করলে কিন্তু হয়ে যায় 10 এবং 9 মিলে হয়ে যায় 19, এই 19-এর সঙ্গে যদি হাতের এই 2কে আমরা যোগ করে দিই, 19 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 20 21, কত হয়, 21 হয়, তাই না? 21, এই 21-এর 1কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের আবারও 2, এই ঠিক আমরা এই 2কে আমরা হাতে আবারও রেখে দিলাম। এখন দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 4, উপরে কিছুই নেই, তাহলে 4-এর সঙ্গে হাতের 2কে যদি আমরা যোগ করে দিই, হ্যাঁ, 4 এবং এই 2 মিলে কিন্তু হয়ে যায় 6, আমরা এখানে লিখে দিলাম 6, হাতে আমাদের আর কিছুই নেই। এবার আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 2, উপরে আর কিছু নেই, তাহলে এই 2টাকে আমরা এর নিচে নামিয়ে দেব। তাহলে দেখো আমরা কিন্তু এই যে সংখ্যাটি পাচ্ছি এটি হচ্ছে আমাদের উত্তর, আমরা কিন্তু খুবই সহজে এটিকে সমাধান করতে পেরেছি, তাই না? আচ্ছা, তাহলে আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 2 নাম্বার যে অঙ্কটি রয়েছে, দেখো এটিকে যদি লক্ষ্য করি, এখানে 2 নাম্বারে কিন্তু আমাদেরকে ভাগ অঙ্ক দেখানো হয়েছে, তাই না? আমাদের এখানে দেখো ভাজক রয়েছে কত, 687, এবং আমাদের ভাজ্য রয়েছে হচ্ছে 38,500, তাই না? অর্থাৎ এই 38,500কে ভাগ করতে হবে 687 দ্বারা। তাহলে আমরা এটিকে কিভাবে করে ভাগ করতে পারি? আমরা জানি ভাগের ক্ষেত্রে প্রথমে আমাদের এই ভাজকের ঘরটাকে লক্ষ্য করতে হয়, তাই না? আমরা দেখব যে এইখানে যে কয়টি অঙ্ক রয়েছে, আমরা এখান থেকে প্রথমে সেই কয়টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। যেমন এখানে অঙ্ক রয়েছে 1টি 2টি 3টি, তাই না? 6 কিন্তু একটি অঙ্ক, 8 একটি অঙ্ক, 7 একটি অঙ্ক, তাহলে মোট অঙ্ক রয়েছে 1 2 3টি। যেহেতু 3টি অঙ্ক, তার মানে আমরা এখান থেকে প্রথম 3টি অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। প্রথম 3টি অঙ্ক মিলে কত হয়ে যায়, 385, কিন্তু এখানে রয়েছে 687। আমরা জানি ভাগ করতে গেলে কিন্তু এইখানে সংখ্যাটিকে বড় হতে হয়, তাহলে 3টি অঙ্ক নিলে যেহেতু এখানে সংখ্যাটি ছোট হয়ে যায়, যার কারণে আমরা কী করব, 4টি অঙ্ক নেব, অর্থাৎ এই শূন্যটাকেও নিয়ে নেব। তাহলে এই 4টি অঙ্ক মিলে হয়ে যায় 3850, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে দেখব যে 687-র সঙ্গে কতকে গুণ করলে আমরা এই 3850-এর সবচাইতে কাছের সংখ্যাটিকে পেতে পারি। তোমরা কিন্তু একটু অনুমান করে করে গুণ করে দেখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে এই 687-র সঙ্গে হ্যাঁ, আমরা যদি একটু অনুমান করে গুণ করি, আমরা ধরো 5 দিয়ে গুণ করে দেখি যে কত হয়। হ্যাঁ, 5 দিয়ে আমরা গুণ করে দেখি। আচ্ছা, দেখো 5 দ্বারা প্রথমে 7কে গুণ করলে হয় 5 7 35, কত হয়, 5 7 হয় 35। 35-এর এই 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 3, আমরা 3কে হাতে রেখে দিলাম। এবার 5-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 5 8 40, হ্যাঁ, 40-এর সঙ্গে হাতের এই 3কে যোগ করলে হয়ে যায় কিন্তু
কত 40 এবং 3 মিলে হয়ে যায় 43। 43-এর এই 3কে লিখলাম আমরা আবার এই জায়গাতে। হাতে থাকে আমাদের এবারে কিন্তু 4, এবারে কিন্তু আমাদের 4 হাতে রয়েছে। এবারে 5-এর সঙ্গে 6কে গুণ করো, তাহলে কত হয়? আমরা জানি 5 × 30। 30-এর সঙ্গে যদি এই হাতের 4কে যোগ করো তাহলে 30 এবং 4 মিলে হয়ে যায় 34। তাহলে আমরা কিন্তু পুরো 34কে এখানে লিখে দেবো। কারণ হচ্ছে আমাদের এই 6-এর এই পাশে কিন্তু আর কোনো অঙ্ক বা কোনো সংখ্যা নেই, যার কারণে পুরো 34কে আমরা এখানে লিখে দিলাম। এখন দেখো আমরা পাচ্ছি কত? 3435। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3435, কিন্তু এখানে রয়েছে 3850। তাহলে আমরা যদি এবারে 5-এর পরিবর্তে যদি 6 দ্বারা গুণ করে দেখি, তাহলে দেখি তো এই সংখ্যার সমান হয় কিনা। হ্যাঁ, আমরা দেখো 687-কে যদি আমরা এবারে 6 দ্বারা গুণ করে দেখি কত হয়। দেখো 6 এবং 7কে প্রথমে গুণ করলে হয় 6 × 7 = 42। হ্যাঁ, 6 × 7 হয় 42। 42-এর 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 4। আচ্ছা, 6-এর সঙ্গে 8কে গুণ করলে হয় 6 × 8 = 48। হ্যাঁ, আমরা জানি 6 × 8 হয় 48। তাহলে 48-এর সঙ্গে হাতে যেহেতু এখানে 4 ছিল, এই 4কে যদি আমরা যোগ করে দিই, 48 এবং 4 মিলে হয়ে যায় 49, 50, 51, 52। কত হয়? 52 কিন্তু হয়ে যায়। এই 52-এর 2কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 5, তাই না? এই 5টাকে আমরা এবার হাতে রেখে দিলাম। এখন 6-এর সঙ্গে 6কে গুণ করলে হয় 6 × 6 = 36। 36-এর সঙ্গে হাতে যেহেতু 5 রয়েছে, 36 এবং এই 5কে যোগ করলে কত হয়? 36 এবং এই 5 মিলে হয়ে যায় 37, 38, 39, 40, 41। কত হয়? 41। তাহলে পুরো 41কে আমরা এই জায়গাতে লিখে দিলাম। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল 4122। অর্থাৎ 6 দ্বারা গুণ করলে কিন্তু 3850-এর চাইতে অনেক বড় হয়ে যায়, যার কারণে 6কে কিন্তু আমরা নিতে পারবো না। আমরা সঠিক উত্তর হিসেবে কিন্তু 5কেই নেব, তাই না? তাহলে 5 দ্বারা গুণ করে আমরা পাচ্ছি 3435, যার কারণে এই 5টাকে আমরা কিন্তু এই উপরে লিখবো। এটি হচ্ছে আমাদের উত্তরের ঘর, তাই না? এই উত্তরের জায়গাতে প্রথমে আমরা লিখবো হচ্ছে 5, এবং 5 দ্বারা গুণ করে পাচ্ছি 3435। আমরা এখানে লিখে দেবো 3435। আচ্ছা, এখন এই উপরের সংখ্যা থেকে যদি আমরা এই নিচের সংখ্যাটিকে বিয়োগ করে দিই, দেখো 0 থেকে আমরা 5কে বিয়োগ করতে পারবো না। কেন? কারণ 0টা কিন্তু ছোট। আমরা জানি বিয়োগ করতে গেলে উপরের সংখ্যাকে বড় হতে হয়, তাই না? এখন এই 0টাকে আমরা কীভাবে করে বড় বানাতে পারি? আমরা দেখো এখানে কিন্তু রয়েছে 0, তাই না? এখন এই 0কে বড় বানানোর জন্য পাশের ঘরে আমরা চলে যাব। যখন এই পাশের ঘরে গেলাম, দেখলাম কি এখানে রয়েছে 5। এই 5-এর কাছ থেকে আমরা 1কে ধার করে 0-এর কাছে নিয়ে আসলাম। যখন 5-এর কাছ থেকে 1কে ধার করে এই 0-এর কাছে নিয়ে আসলাম, তখন দেখো 1 এবং 0 মিলে হয়ে গেল 10, তাই না? এখন কিন্তু এটি বড় হয়ে গেল। এখন উপরে পাচ্ছি আমরা 10, নিচে পাচ্ছি 5। 10 থেকে যদি 5 চলে যায়, 5 বিয়োগ হয়ে যায়, তাহলে আর কত থাকে? 10 থেকে 5 চলে গেলে আরও থাকে 5। আমরা এখানে লিখে দিলাম 5। এবার এইখানে যে 5 আমরা দেখতে পাচ্ছি, এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু আর 5 নেই। কেন? কারণ এই 5 থেকে তো আমরা 1কে ধার করে দিয়েছিলাম এই 0-এর কাছে, তাই না? সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 4। তাহলে এই 4 থেকে নিচের 3কে বিয়োগ করলে আমাদের কিন্তু থেকে যায় আরও 1। 4 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 1। আমরা লিখে দিলাম 1। এবারে 8 থেকে নিচের 4 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 4। 3 থেকে 3 চলে গেলে কিন্তু আর কিছুই থাকে না, মানে 0। আমরা জানি শুরুতে কখনোই 0 লিখতে হয় না। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 415 কিন্তু আমরা এখানে পাচ্ছি। ঠিক আছে, এবারে এই যে 0টা এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে, এটিকে কিন্তু এখন আমরা ভাগ করিনি, যার কারণে কী করবো? এই 0টাকে আমরা এবারে নিচে এই ঘরে নামিয়ে দিব। ঠিক আছে, এখন এখানে হয়ে গেল কত? 4150, তাই না? 4150 কিন্তু হয়ে গেল। তাহলে দেখো আমরা এবারে দেখবো যে 687-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 4150-এর সবচাইতে কাছের সংখ্যাটি পেতে পারি। দেখো আমরা কিন্তু এর আগেও 6 দিয়ে গুণ করে দেখেছিলাম। 6 দিয়ে যখন গুণ করেছিলাম তখন কত হয়েছিল? 4122। এখানে রয়েছে 4150, তাই না? তাহলে এটি কিন্তু 4150-এর সবচাইতে কাছের সংখ্যা, তাই না? আচ্ছা, যদি আমরা এখানে 7 দ্বারা গুণ করি তাহলে তো অনেক বড় হয়ে যাবে, তাই না? 7000, 8000-এর অনেক বেশি হয়ে যাবে, যার কারণে আমরা কিন্তু এই 6টাকে সঠিক উত্তর হিসেবে নিব। ঠিক আছে, আচ্ছা, আমরা যেহেতু আগেই গুণ করেছি তাহলে আর নতুন করে আমাদের 6 দ্বারা গুণ করার দরকার নেই। আমরা এই 6টাকে লিখবো কোথায়? উত্তরের জায়গাতে। এই জায়গাতে লিখবো হচ্ছে আমরা 6, এবং 6 দ্বারা এই সংখ্যাকে গুণ করে পাচ্ছি 4122। আমরা এখানে এই সংখ্যার নিচে লিখে দেব 4122। আচ্ছা, এখন এই 4150 থেকে যদি 4122কে আমরা বিয়োগ করে দিই, দেখো তো আর কত থাকে? আমরা জানি 0 থেকে 2কে বিয়োগ করা যায় না, কারণ 0 ছোট। তাহলে 0টাকে বড় বানাবো কীভাবে? এই যে ঠিক আগের সিস্টেমে, তাই না? এই 0টাকে আমরা বড় বানানোর জন্য এই 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম। তাহলে যখন এই আগে ছিল 0, যখন এই 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে গেলাম, তখন কিন্তু ও হয়ে গেল এবারে 10, তাই না? এখন এই 10 থেকে 2কে বিয়োগ করতে পারবো না? হ্যাঁ, এখন কিন্তু বিয়োগ করতে পারবো। তাহলে দেখো 10 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আর 8। আমরা লিখে দিলাম এখানে 8।
এবারে এখানে কিন্তু আর 5 নেই, কারণ 5 থেকে 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 4। 4 থেকে নিচের 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 2, আমরা লিখে দিলাম 2। 1 থেকে 1 চলে গেলে কিছুই থাকে না, মানে 0। 4 থেকে 4 চলে গেলেও থাকে 0। আমরা জানি শুরুতে যত শূন্যই থাকুক না কেন এগুলোকে কিন্তু লিখতে হয় না। এই জন্য আমরা এখানে ভাগশেষ পাচ্ছি কত? 28। দেখো ভাগশেষ পাচ্ছি 28 এবং ভাগফল পাচ্ছি 56। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটিকেও সমাধান করে ফেললাম, তাই না? এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো বন্ধুরা, আমরা আরেকটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, এখানে কিন্তু আমরা একটি কথার অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এখানে প্রশ্নে বলা হয়েছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 3392টি পরিবার আছে। প্রত্যেক পরিবার যদি 780 টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে? আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে গ্রামবাসীরা তারা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন, তাই না? এখন ওই গ্রামে মোট পরিবার আছে হলো 3392টি। তাহলে এই 3392টি পরিবার কিন্তু মোট রয়েছে। এখন হ্যাঁ, এদের প্রত্যেকটি পরিবার 780 টাকা করে জমা দেয়। তাহলে এই যে 3392টি পরিবার, এখানে প্রত্যেকটি পরিবার 780 টাকা করে জমা দেয়, তাহলে মোট কত টাকা হবে? তাহলে এক পরিবার যদি 780 টাকা জমা দেয়, তাহলে 3392টি পরিবার কি বেশি জমা দেবে না কম জমা দেবে? অবশ্যই বেশি জমা দেবে। এবং কত বেশি জমা দেবে? 3392 গুণ বেশি কিন্তু জমা দেবে, তাই না? যার কারণে এই সংখ্যার সঙ্গে যদি 780কে আমরা গুণ করি তাহলে কিন্তু পেয়ে যাব যে মোট কত টাকা হবে, তাই না? আচ্ছা, এখন এই অঙ্কটিকে কিন্তু আমরা কথার অঙ্কের মাধ্যমে সমাধান করব না, এইখানে যে নিয়মটি আমাদের দেখানো হয়েছে এই নিয়মটা অনুসরণ করে আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব? যেহেতু আমাদের গুণ করতে হবে, দেখো এখানে কিন্তু এখানে প্রথমে একটি খালি ঘর, তারপরে একটি গুণ চিহ্ন দেখতে পাচ্ছি, তারপরে আরও একটি খালি ঘর। তাহলে আমাদের কিন্তু যে দুটি সংখ্যাকে গুণ করব সেই দুটি সংখ্যাকে এই দুই পাশে আমাদের লিখতে হবে, তাই না? আমরা জানি গুণের ক্ষেত্রে কিন্তু প্রথমে বড় সংখ্যাটিকে আমরা লিখি, তাই না? তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে 3392, আমরা এই সংখ্যাটিকে প্রথমে লিখব, আমরা লিখব 3392। এর সঙ্গে আমরা গুণ করব কাকে? 780কে, যেহেতু গুণ করব তাহলে 780কে লিখব এই জায়গাতে 780। আচ্ছা, এর সঙ্গে যখন আমরা একে গুণ করব তখন আমরা কি করলাম? একটি সমান চিহ্ন দিলাম। দেখো এরপরে একটি সমান চিহ্ন দিয়ে এখন আমাদের দেখো এখানে যে নিয়মটি দেখানো হয়েছে, প্রথম যে সংখ্যাটি আমরা এই সংখ্যাটিকে কিন্তু এই জায়গাতে একই রকমভাবে রেখে দেব, কারণ এই দেখো এই ঘরের পরে কিন্তু আমরা গুণ দেখতে পাচ্ছি। তাহলে এই গুণের আগে যে সংখ্যাটি রয়েছে এই গুণের আগে কিন্তু সেই সংখ্যাটিকে আমাদের লিখে দিতে হবে। এখানে লিখেছিলাম 3392, তাহলে আমরা এখানে কত লিখব? 3392, আমরা এটিকে লিখে দিলাম। এরপরে এই যে এই গুণ রয়েছে, এই যে সেই গুণটা আমরা রেখে দিলাম। এখন এই যে 780 এটিকে কিন্তু আমাদের ভেঙে দুই পাশে লিখতে হবে, ঠিক আছে? এখন এটিকে আমরা কিভাবে করে ভাঙবো? দেখো এটি দেখে কিন্তু এই যে চিহ্নগুলো দেখে আমাদের বুঝতে হবে যে আমরা এটিকে কিভাবে করে ভাঙবো। আমরা দেখতে পাচ্ছি এই যে দুটি ঘর, এই দুটি ঘরের মাঝখানে কি চিহ্ন রয়েছে? যোগ চিহ্ন রয়েছে। তাহলে আমরা এমনভাবে করে এই 780কে ভাঙবো যেন এই দুটি সংখ্যাকে, আমরা যে দুটি সংখ্যা পাবো, তাই না? ভাঙলে তো আমরা দুটি সংখ্যা পাবো, যে দুটি সংখ্যা পাবো সেই দুটি সংখ্যাকে আমরা যোগ করলে যেন 780 হয়। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ভাঙতে পারি? আচ্ছা, আমরা সবচেয়ে সহজ নিয়মে যেভাবে ভাঙতে পারি সেটা হচ্ছে এক পাশে যদি আমরা 700 লিখি এবং আরেক পাশে যদি 80 লিখি, যেহেতু 780 তাহলে এক পাশে লিখবো 700 আর এক পাশে লিখবো 80, তাহলে তো এই দুটিকে যোগ করলে কিন্তু হয়ে যাবে 780, তাই না? এটি কিন্তু সবচেয়ে সহজ নিয়ম। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 700 এবং এই পাশে লিখে দিলাম আমরা 80। তাহলে 700 এবং 80কে যোগ করলে কিন্তু 780 হবে। তাই না? আমাদের এখানে এমন দুটি সংখ্যা লিখতে হবে যেন এই দুটিকে যোগ করলে এই 780 সমান হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জায়গাতে কিন্তু আমরা দেখো একটি বন্ধনী দেখতে পাচ্ছি, একটি ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি। ব্র্যাকেটের অর্থ কি তোমরা কি বলতে পারো? এই ব্র্যাকেটের অর্থ হচ্ছে আমরা এই পাশে যে দুটি সংখ্যাকে পাচ্ছি, এই দুটি সংখ্যা দ্বারাই আমরা এই সংখ্যাটিকে কি করব? এই যে মাঝখানে কি রয়েছে? মাঝখানে কিন্তু গুণ রয়েছে, অর্থাৎ এই দুটি সংখ্যা দ্বারাই আমরা 3392কে গুণ করব। ঠিক আছে, অর্থাৎ 700 দ্বারাও 3392কে গুণ করব, আবার এই 80 দ্বারাও 3392কে আমরা গুণ করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো প্রথমে যদি এই 3392 সঙ্গে যদি আমরা প্রথমে যদি 700কে গুণ করি তাহলে আমরা প্রথমে লিখব
3392। এই যে তারপরে এই যে গুণ যেহেতু করবো, তাহলে আমরা সেই গুণটিকে আমরা দেখতে পাচ্ছি, এর সঙ্গে গুণ করবো কাকে, 700-কে। তাহলে আমরা এখানে এই ঘরে লিখে দেবো হচ্ছে 700। এরপরে দেখো আমাদের কিন্তু এই দুটিকে গুণ করা হয়ে গেল। এখন এই মাঝখানে একটি যোগ চিহ্ন রয়েছে, এই যোগটাই কিন্তু এই যে এইখানে, ঠিক আছে, এই যোগটা আমরা এই জায়গাতে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই 3392 এর সঙ্গে আমরা 80-কে গুণ করে দেব, ঠিক আছে। তাহলে এটিকে আবার লিখব 3300 কত, 92। এর সঙ্গে আমরা আবার আরেকটি গুণ চিহ্ন দিলাম, হ্যাঁ। এবার এর সঙ্গে গুণ করবো কাকে, 80-কে। তাহলে আমরা শেষের ঘরে লিখলাম হচ্ছে 80, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এইখানে দেখো মাঝখানে সেই এই যোগটি কিন্তু এই যে মাঝখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু দুটি গুণ অঙ্ক রয়েছে। তাহলে এই দুটিকে যদি তোমরা গুণ করো, আমি তোমাদেরকে গুণটি করে দেখাচ্ছি না, কারণ গুণটি করতে গেলে অনেক সময় লাগবে, হ্যাঁ। তোমরা তো গুণ অঙ্ক পারো সবাই, যার কারণে আমি এটিকে করে দেখাচ্ছি না। এই দুটিকে যখন আমরা গুণ করব, 3392-এর সঙ্গে যখন আমরা 700-কে গুণ করব, তখন আমরা গুণফল পাবো হচ্ছে 23 লক্ষ। দেখো আমরা পাবো হচ্ছে 23,74,000, হ্যাঁ, 400। আমরা পাবো 23,74,400। তোমরা কিন্তু গুণ করে দেখতে পারো, এই দুটিকে গুণ করলে পাবো 23,74,400। এবং এই দেখো মাঝখানে যোগ রয়েছে, আমরা যোগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এবারে যদি আমরা এই দুটিকে গুণ করি, 3392 সঙ্গে যদি তোমরা 80-কে গুণ করো, তাহলে গুণফল হবে হচ্ছে আমাদের 2 লক্ষ, হ্যাঁ, 2,71,300, 2,71,360, 2,71,360। এটি কিন্তু আমাদের গুণফল হবে, ঠিক আছে। তাহলে তোমরা গুণ করে কিন্তু আলাদা জায়গাতে দেখবে। এখন আমাদের যেহেতু এই দুটি সংখ্যার মাঝখানে রয়েছে একটি যোগ, তাহলে আমরা কি করবো, এবারে এই দুটি সংখ্যাকে যোগ করে দেবো। আমরা জানি যোগের ক্ষেত্রে কিন্তু এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়, তাই না। শেষ থেকে যোগ করতে করতে কিন্তু প্রথম দিকে যেতে হয়। তাহলে এখানে শেষে রয়েছে 0, এখানেও শেষে রয়েছে 0, 0 এবং 0-কে যোগ করলে হয় 0, আমরা শেষে লিখে দিলাম 0। এবার যদি আমরা আগের সংখ্যাগুলো দেখি, এখানে 0-এর আগে রয়েছে এখানে একটি 0, এখানে রয়েছে 6। তাহলে 0 এবং এই 6-কে যোগ করলে কিন্তু আমাদের 6 হয়ে যায়, আমরা লিখে দিলাম 6। এবার দেখো এখানে আগে রয়েছে 4, এখানে আগে রয়েছে 3, তাহলে এই 4 এবং 3-কে যোগ করলে কিন্তু হয়ে যায় 7, আমরা এখানে লিখে দিলাম 7। এবারে এখানে আগে রয়েছে 4, এখানে আগে রয়েছে 1, তাহলে 4 এবং 1-কে যোগ করলে কিন্তু হয়ে যায় 5, আমরা এখানে লিখে দিলাম 5। এবারে এখানে আগে রয়েছে 7, এখানে আগে রয়েছে 7, তাহলে 7 এবং 7-কে যোগ করলে কিন্তু হয়ে যায় 14, তাই না। এই 14-র 4-কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 1, এই 1 কিন্তু আমাদের এবারে হাতে থেকে যায়। এবার দেখো এখানে রয়েছে 3, এখানে রয়েছে 2, 3 এবং 2-কে যোগ করলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে হাতে যেহেতু 1 ছিল, এই 1-কে যোগ করলে হয়ে যায় 6, 5 এবং 1 মিলে হয়ে যায় 6, এই যে লিখে দিলাম 6। হাতে কিন্তু আমাদের আর কিছুই নেই। এখন দেখো এখানে রয়েছে 2, এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, তাহলে এই 2টাকে কী করবো, আমরা এই জায়গাতে লিখে দেবো, তাই না। তাহলে এখানে কিন্তু আমাদের মোট হয়ে গেল, কত হয়ে গেল, আমাদের কিন্তু এখানে মোট হয়ে গেল হচ্ছে 26,45,760। এটা হচ্ছে কি আমাদের মোট উত্তর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝতে পারি যে গ্রামবাসী সবাই যখন টাকা দেবে, তখন কিন্তু মোট 26,45,760 টাকা কিন্তু মোট হবে, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু এটিকেও সমাধান করে ফেললাম। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের বলা হয়েছে কি, 4 নম্বরে কিন্তু একটি সূত্র আমাদের দেওয়া রয়েছে, ভাজ্য সমান। আচ্ছা, ভাজ্যর একটি সূত্র কিন্তু রয়েছে, হ্যাঁ। ভাজ্য কাকে বলে, ভাজ্য হচ্ছে আমরা যে সংখ্যাটিকে ভাগ করি সেটিকেই কিন্তু বলা হয় ভাজ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানি ভাজ্যর কিন্তু একটি সূত্র রয়েছে। ভাজ্য সূত্র হচ্ছে কি, ভাজ্য সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা এই সূত্রটাকে এই জায়গাতে কিন্তু লিখে দেবো। আমরা জানি প্রথম হচ্ছে ভাজক গুণ ভাগফল, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ভাজক, দেখো আমরা লিখলাম ভাজক গুণ ভাগফল তো দেওয়া রয়েছে, এর সাথে যোগ হচ্ছে ভাগশেষ, আমরা এই ঘরে লিখে দেবো ভাগশেষ, ঠিক আছে। এটি হচ্ছে কি ভাজ্য সূত্র, আমরা লিখে দেবো ভাগ শেষ। আচ্ছা, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা হচ্ছে কি আমাদের ভাজ্যর সূত্র, ঠিক আছে। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে দেখো আমরা 5 নম্বরে একটু অঙ্ক দেখতে পাচ্ছি, 63,973 ভাগ 100। এখানে ভাগফল ড্যাশ ও ভাগশেষ ড্যাশ। তাহলে আমরা এখানে ভাগফল কত পাবো এবং ভাগশেষ কত পাবো সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না। আচ্ছা, তাহলে
আমরা কিন্তু এর আগেও শিখেছি যখন কোনো সংখ্যাকে আমরা 100 দ্বারা ভাগ করব কিংবা 10 দ্বারা কিংবা আমরা যখন 1000 দ্বারা ভাগ করব, অর্থাৎ যে সংখ্যাগুলোর এমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করব যার শুরুতে 1 রয়েছে এবং পরে কিছু শূন্য রয়েছে, ঠিক আছে? তাহলে এমন কোনো সংখ্যা দ্বারা যখন ভাগ করব তখন কিন্তু আমরা খুব সহজেই সেই ভাগফলটিকে নির্ণয় করতে পারি। কিভাবে? দেখো এখানে যেমন 100 রয়েছে, 100 সঙ্গে কয়টি শূন্য রয়েছে? 2টি শূন্য। তাহলে 100-র পরে মানে 1-এর পরে যে কয়টি শূন্য থাকবে উল্টো দিক থেকে সেই কয়টি সংখ্যা হবে হচ্ছে ভাগশেষ, ঠিক আছে? তাহলে এখানে একটি দুইটি শূন্য যেহেতু রয়েছে তার মানে এখান থেকে কিন্তু এই শেষের দিক থেকে এই দুটি সংখ্যা হচ্ছে কি ভাগশেষ। তাহলে 73 হবে হচ্ছে আমাদের ভাগশেষ, ঠিক আছে? তাহলে 73কে আমরা এই ভাগশেষের জায়গাতে লিখবো, আমরা ভাগশেষ লিখবো হচ্ছে 73 এবং ভাগফল কত? ভাগফল হচ্ছে বাকি যে আগের সংখ্যাগুলো এই সবগুলো হচ্ছে ভাগফল। আগে রয়েছে 639, তাহলে এই 639 হচ্ছে ভাগফল, আমরা লিখে দেবো 639। ভাগফল 639 ও ভাগশেষ 73, ঠিক আছে? আমরা কিন্তু এইভাবে করে খুবই সহজে এটিকে সমাধান করতে পারি। তোমরা যদি ভাগটি আলাদা জায়গাতেও করো তাহলে দেখবে তোমাদের এটি ভাগফল হবে এবং এই 73 কিন্তু ভাগশেষ থেকে যাবে। আচ্ছা, এবারে সর্বশেষ আমরা এখানে যদি 6 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে ৯৯০০ গুণ ৫৮৭২। তাহলে এই গুণাঙ্কটিকে আমরা কীভাবে করে করতে পারি? এটি কিন্তু আমরা সেই অনেক দিন আগে বা আমরা কয়েক পৃষ্ঠা আগে আমরা কিন্তু সহজ পদ্ধতির একটি গুণ শিখেছিলাম, তাই না? সেই সহজ পদ্ধতিতেই কিন্তু আমাদের এটিকে সমাধান করতে হবে। দেখো আমরা জানি সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদের কিন্তু এই দুটি সংখ্যা থেকে যে কোনো একটি সংখ্যাকে ভাঙাতে হয়, তাই না? এখন আমরা কোন সংখ্যাটিকে ভাঙাবো? আমরা জানি যে সংখ্যাটি হয় 100-র কাছে থাকবে, না হয় 1000-এর কাছে থাকবে, অথবা 10,000-এর কাছে থাকবে, সেই সংখ্যাটিকে কিন্তু ভাঙাতে হয়। তাহলে এখানে রয়েছে ৯৯০০ এবং ৫৮৭২। এই দুটির ভিতরে কোনটিকে আমরা ভাঙাবো? আমরা কিন্তু এই সংখ্যাটিকে ভাঙাবো। কেন? কারণ এটি কিন্তু 10,000-এর কাছের সংখ্যা, তাই না? আমরা জানি হয় 1000-এর কাছে থাকবে, না হলে 10,000-এর কাছে, না হলে কত, আর না হলে 100-র কাছে। তাহলে এটি কিন্তু 10,000-এর কাছের সংখ্যা, তার মানে এটিকে কিন্তু আমরা ভাঙাবো, ঠিক আছে? এখন এই ৯৯০০-কে আমরা কীভাবে করে ভাঙাবো? আমরা এটি ভাঙানোর নিয়ম জানি হচ্ছে কি, প্রথমে আমাদের যেহেতু 10,000-এর কাছের সংখ্যা, তাহলে প্রথমে আমাদের 10,000 লিখতে হবে, ঠিক আছে? এই দেখো আমরা কি করব, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতর কিন্তু আমরা দুটি ঘর দেখতে পাচ্ছি। কেন দুটি ঘর? কারণ হচ্ছে এই প্রথম সংখ্যাটিকে ভাঙালে আমরা কিন্তু দুটি সংখ্যা পাবো, ঠিক আছে? প্রথম সংখ্যা হচ্ছে কত? আমরা যেহেতু 1000-এর কাছের সংখ্যা দেখতে পাচ্ছি ৯৯০০, যার কারণে শুরুতেই কিন্তু আমরা লিখবো 1000, ঠিক আছে? আমরা এখানে লিখবো হচ্ছে 1000। এখন 1000 থেকে কি এখানে কম রয়েছে না বেশি রয়েছে? এটা হচ্ছে 10,000 লিখবো আমরা, তাই না? 10,000-এর কাছের সংখ্যা কিন্তু এটি ৯৯০০, যার কারণে আমরা লিখলাম 10,000। এখন 10,000-এর চেয়ে এখানে কি কম রয়েছে না বেশি রয়েছে? এই জায়গাতে কিন্তু কম রয়েছে। কম যেহেতু রয়েছে যার কারণে আমরা এখানে একটি বিয়োগ দেখতে পাচ্ছি, বেশি থাকলে কিন্তু এখানে একটি যোগ থাকতো। এখন কত কম রয়েছে? এখানে রয়েছে ৯৯০০, তাহলে 10,000 হতে আরও কিন্তু 100 প্রয়োজন, ঠিক আছে? যেহেতু 100 কম রয়েছে যার কারণে কিন্তু আমরা এই ঘরে লিখে দেবো 100, ঠিক আছে? এবারে মজাটা এইখানে দেখো, মজার ব্যাপার হচ্ছে এই 10,000 থেকে যখন আমরা বিয়োগ করব 100-কে, এই 100-কে বিয়োগ করলেই কিন্তু ৯৯০০ হয়ে যাবে। মানে এই দুটির কাজ করলে কিন্তু আমরা এই ৯৯০০ পাবো, মানে আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? খুবই সহজ কিন্তু। এরপরে দেখো গুণ রয়েছে ৫৮৭২, এই যে এখানে সেই গুণটি দেখতে পাচ্ছি, তাহলে এখানে লিখে দেবো ৫৮৭২। আচ্ছা, এখন আমরা কিভাবে করে গুণ করব? যেহেতু এই যে বন্ধনী আমরা দেখতে পাচ্ছি, মানে যে ব্র্যাকেট, এটির অর্থ কি? এটির অর্থ হচ্ছে এই ৫৮৭২-এর সঙ্গে আমরা এই 10,000-কেও গুণ করব, আবার এর সঙ্গে আমরা 100-কেও গুণ করব, ঠিক আছে? তাহলে প্রথমে যদি 10,000-এর সঙ্গে যদি আমরা এটিকে গুণ করি, দেখো আমরা প্রথমে লিখব কি 10,000, দেখো 10,000 গুণ প্রথমে লিখব ৫৮৭২। এরপরে দেখো এই যে এখানে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, এই বিয়োগ চিহ্নটাকে কিন্তু আমরা যে মাঝখানে রেখে দিলাম। এবার 100-র সঙ্গে আমরা এটিকে গুণ করবো, আমরা প্রথমে লিখবো হচ্ছে 100 গুণ, এবার লিখবো ৫৮৭২, তাই না? এখন যদি আমরা এই দুটিকে গুণ করি, দেখো এই দুটিকে গুণ করলে আমরা কত পাবো? আমরা জানি এই সংখ্যার সঙ্গে দেখো এখানে 1-এর পরে যে কয়টি শূন্য রয়েছে সেই কয়টি শূন্য দিলেই কিন্তু আমরা এখানে গুণফলটা পেয়ে যাব। প্রথমে আমরা এই সংখ্যাটি লিখবো ৫৮৭২, এর সঙ্গে আমরা কী করবো? এইখানে মোট কয়টি শূন্য রয়েছে? 1টি 2টি 3টি 4টি শূন্য, তাহলে 4টি শূন্য এর সঙ্গে আমরা দিয়ে দেবো, 1টি 2টি 3টি 4টি শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা কিন্তু ছোট করে লিখবে, কিংবা তোমরা যখন খাতায় করবে তখন কিন্তু এই ঘরটি আরও বড় করে লিখবে, হ্যাঁ, যেন এই সংখ্যাটি আমাদের ধরে। আচ্ছা, এরপর দেখো এই যে বিয়োগ রয়েছে, এই বিয়োগটাকে আমরা এখানে লিখে দিলাম। এরপর আমরা এই দুটিকে কীভাবে গুণ করব? প্রথমে এই সংখ্যাটি লিখে
100 সঙ্গে যে কয়টি শূন্য রয়েছে সেই কয়টি শূন্যকে আমরা দিয়ে দেবো। প্রথমে রয়েছে 5872। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই 100-র পরে কয়টি শূন্য রয়েছে, একটি, দুইটি, যেহেতু দুইটি শূন্য তার মানে এই জায়গাতে আমরা দুটি শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবারে যদি এই সংখ্যা থেকে যদি এই সংখ্যাটিকে আমরা বিয়োগ করি, দেখো আমরা জানি বিয়োগের ক্ষেত্রেও কিন্তু উল্টো দিক থেকে বিয়োগ করতে হয়। তাহলে এখানে শেষে রয়েছে শূন্য, এখানেও শেষে রয়েছে শূন্য, শূন্য থেকে শূন্য চলে গেলে কিন্তু শূন্যই থাকে, আমরা কিন্তু এখানে লিখে দিলাম শূন্য। এবারে এই শূন্য থেকে এই শূন্যকে বিয়োগ করলে আবারও শূন্য থাকে, আমরা লিখে দিলাম শূন্য। এবারে এই শূন্য থেকে কি আমরা 2কে বিয়োগ করতে পারবো? পারবো না, শূন্য থেকে কিন্তু 2কে বিয়োগ করা যাবে না। কেন? কারণ শূন্য হচ্ছে কি ছোট, তাই না? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে এই শূন্যটাকে আমরা কিভাবে করে বড় বানাতে পারি? আমরা কি করব, এই পাশের ঘরের কাছ থেকে আমরা 1কে ধার করব, কিন্তু যখন পাশের ঘরে গেলাম তখন গিয়ে দেখলাম কি ওর নিজেই তো শূন্য, ওর কিন্তু দেওয়ার মতো কিছুই নেই। তাহলে এইবারে কি হবে, এখন আমরা তার পাশের ঘরে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি রয়েছে 2, এই 2-এর কাছ থেকে ওর কাছে আমরা 1কে ধার করে দিলাম। তাহলে এই শূন্যটা কিন্তু আগে ছিল শুধুমাত্র শূন্য, যখন এই শূন্যটার কাছে যখন আমরা এই 2-এর কাছ থেকে 1কে আনলাম তখন 1 এবং শূন্য মিলে হয়ে গেল এবারে 10, তার মানে ও কিন্তু এখন হয়ে গেল 10। এই 10 থেকে এখন কিন্তু আমরা ওর কাছে 1কে দিতে পারবো, তাই না? যখন 10 থেকে 1 দিলাম তখন ও কিন্তু হয়ে গেল এবারে 10, তাই না? আগে ছিল শূন্য, এখন হয়ে গেল 10, এবং এই 10 কিন্তু এখন হয়ে গেল 9, ও কিন্তু এখন হয়ে গেল 9। তাহলে দেখো এখন এই 10 থেকে যদি আমরা এই 2কে বিয়োগ করি, 10 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে আমাদের আরও 8, আমরা লিখে দিলাম এখানে 8। এবারে এই যে শূন্য দেখতে পাচ্ছি, এটি কি শূন্য রয়েছে? না বন্ধুরা, এটি কিন্তু এখন আছে 9, মনে আছে না তোমাদের? হ্যাঁ, এটিকে একটু আগে 10 করেছিলাম, 10 থেকে 1কে ধার করে দিয়েছি ওর কাছে, যার কারণে এখন আছে কিন্তু 9। এই 9 থেকে যদি 7কে আমরা বিয়োগ করি, 9 থেকে 7 চলে গেলে থাকে হচ্ছে কত আমাদের, আরও থাকে 2, আমরা এখানে লিখে দিলাম 2। এবারে এখানে যে 2 দেখতে পাচ্ছি, এখানে কি 2 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু রয়েছে 1, কারণ কি এই 2-এর কাছ থেকে তো আমরা 1কে ধার করে দিয়েছিলাম, সেই 1 কমে গিয়ে এই 2 হয়ে গেল এখন 1। এখন এই 1 থেকে কি আমরা 8কে বিয়োগ করতে পারবো? পারবো না কিন্তু। তাহলে আমরা কি করব, এই 1টাকে আগে বড় বানাবো। কিভাবে বড় বানাবো? এই 7-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, ও কিন্তু এখন রয়েছে শুধুমাত্র 1। যখন 7-এর কাছ থেকে আরও 1 নিয়ে আসলাম তখন 1 এবং 1 মিলে হয়ে গেল 11। এখন 11 থেকে যদি 8কে আমরা বিয়োগ করি, আমরা জানি 11 থেকে 8 চলে গেলে থাকে হচ্ছে আরও 3, আমরা এখানে লিখে দিলাম 3। এবারে এইখানে যে 7 দেখতে পাচ্ছি, এখানে কি 7 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু 7 নেই, কারণ 7 থেকে আমরা 1কে ধার করে দিয়েছিলাম, যার কারণে সেই 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 6। তাহলে 6 থেকে 5কে বিয়োগ করলে আর কিন্তু থেকে যায় আমাদের 1, আমরা লিখে দিলাম 1। এরপরে এখানে রয়েছে 8, 8 থেকে এখানে কিন্তু আর কিছুই নেই, তাহলে 8 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু আমাদের 8 থেকে যায়, লিখে দিলাম 8। 5 থেকে 0 চলে গেলে আমাদের কিন্তু 5ই থেকে যায়, আমরা লিখে দিলাম 5। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এখানের সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা খুবই সহজে সমাধান করে ফেললাম। আশা করি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।